হ্যালো স্টুডেন্ট, আজ আমরা সম্ভাবনা বা প্রবাবিলিটি অধ্যায়টি নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জানব সমসম্ভব পরীক্ষা বা র্যান্ডম এক্সপেরিমেন্ট বলতে কি বুঝি। কোনো পরীক্ষা বা পর্যবেক্ষণের ক্ষেত্রে কোন কোন ঘটনা ঘটতে পারে বা কোন কোন ফল পাওয়া সম্ভব, মানে রেজাল্ট পাওয়া সম্ভব, সেই সম্বন্ধে তোমার স্পষ্ট ধারণা থাকে, কিন্তু কোন ফলটি ঘটবে সেটি নিশ্চিত করে বলা যায় না, তাদের সমসম্ভব পরীক্ষা বলা হয়ে থাকে। যেমন ধরো, তোমরা লুডো সবাই খেলেছো, তাহলে লুডোর ছক্কা তুমি যদি চালো, তাহলে তুমি জানো 1 থেকে 6-এর মধ্যে যে কোনো একটি পড়বে, অর্থাৎ 1 পড়তে পারে, নাহলে 2 পড়তে পারে, নাহলে 3 পড়তে পারে, নাহলে 4 পড়তে পারে, নাহলে 5 পড়তে পারে, নাহলে 6 পড়তে পারে। ঠিক আছে, তাহলে তুমি জেনে যাচ্ছ যে 1 থেকে 6-এর মধ্যে যে কোনো একটি পড়বে, কিন্তু কোনটি পড়বে তুমি জানো না, নিশ্চিত করে বলতে পারবে না যে একটা লুডোর ছক্কা চাললে 2ই পড়বে। তাহলে লুডোর ছক্কা চালাটাকে বলা হবে সমসম্ভব পরীক্ষা। যেসব পরীক্ষা বা পর্যবেক্ষণের ক্ষেত্রে কোন কোন ঘটনা ঘটতে পারে বা কী কী ফল পাওয়া যেতে পারে তা সম্বন্ধে স্পষ্ট ধারণা থাকে, কিন্তু কোন ঘটনাটি, এটা কেটে দাও, কিন্তু কোন ঘটনাটি ঘটবে বা কোন ফলটি পাওয়া যাবে তা নিশ্চিত করে বলা যায় না, তাদের সমসম্ভব পরীক্ষা বলে। যেমন আমি এক্সাম্পল দিলাম লুডোর ছক্কা চালা, কারণ লুডোর ছক্কা চাললে তুমি জানো যে 1 থেকে 6-এর মধ্যে যে কোনো একটি পড়বে, কিন্তু কোনটি পড়বে তুমি নিশ্চিত করে বলতে পারবে না। উদাহরণ বা এক্সাম্পল: ঝোঁকশূন্য একটি পাশাকে বা লুডোর ছক্কাকে যথেচ্ছভাবে ভূমিতে গড়িয়ে দেওয়া হলো। এটা একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের এক্সাম্পল। ঝোঁকশূন্য পাশা বলতে আমরা কি বুঝি? ধরো বিট পড়বে না, অর্থাৎ লুডোর ছক্কা চাললে 1 থেকে 6-এর মধ্যে যে কোনো একটি পড়বে। হ্যাঁ, মানে এমনভাবে ছক্কাটা পড়বে না যাতে তুমি দুটো, অর্থাৎ 2 এবং 4 এর মধ্যে কোনটি পড়েছে তুমি বুঝতে পারবে না, বা যে কোনো দুটো সংখ্যার মধ্যে কোনটি হবে সেটি বুঝতে পারবে না। দ্বিতীয় এক্সাম্পল: একটি ঝোঁকশূন্য আনবেসড মুদ্রাকে যথেচ্ছভাবে উপর দিকে ছুড়ে দেওয়া হলো। দেখো, একটা কয়েনকে যদি টস করি, মানে মুদ্রাকে উপর দিকে ছুড়ে দিই, তাহলে তোমার হেড অথবা টেল যে কোনো একটি পড়বে, কিন্তু কোনটি পড়বে তুমি বলতে পারবে না। তাই এটিও একটি র্যান্ডম এক্সপেরিমেন্ট। আর ঝোঁকশূন্য মানে হেড এবং টেল তুমি উপরে ছুড়লে কয়েনটার নিচে পড়ার সময় হেড পড়বে অথবা টেল পড়বে, যে কোনো একটা পড়বে, অর্থাৎ সোজাসুজি দাঁড়িয়ে যাবে না। এবার আমরা জানব ঘটনা বা ইভেন্ট বলতে কি বোঝায়। র্যান্ডম এক্সপেরিমেন্ট এর সঙ্গে সম্পর্কিত যে কোনো একটি ফলকে একটি ঘটনা বলা হয়ে থাকে, অর্থাৎ সমসম্ভব পরীক্ষা বা র্যান্ডম এক্সপেরিমেন্টের সঙ্গে সম্পর্কিত যে কোনো একটি ফলকে একটি ঘটনা বা ইভেন্ট বলা হয়ে থাকে। যেমন ধরো, একটি মুদ্রা উৎক্ষেপণ করলে, তাহলে মুদ্রা উৎক্ষেপণ করলে হয় হেড পড়বে, না হলে টেল পড়বে। এক্ষেত্রে হেড এবং টেল প্রত্যেকটি মুদ্রা উৎক্ষেপণ স্বরূপ সমসম্ভব পরীক্ষার ঘটনা। আবার ধরো লুডোর ছক্কা চাললে, তাহলে লুডোর ছক্কা চাললে 1, 2, 3, 4, 5, 6 এই ফলগুলি তুমি পেতে পারো। এই প্রত্যেকটি ফলকে এক একটি ঘটনা বলা হয়ে থাকে। একটি লুডোর ছক্কাকে গড়িয়ে দেওয়ার সমসম্ভব পরীক্ষায় যুগ্ম সংখ্যা পড়ার ঘটনা এই দ্বারা প্রকাশ করা হলে, তার মানে বলছে একটা লুডোর ছক্কা চাললে, তাহলে লুডোর ছক্কা চাললে তোমার 1, 2, 3, 4, 5, 6 এই 6 সংখ্যার মধ্যে যে কোনো একটি পড়বে।
তাহলে এই 6টি সংখ্যার মধ্যে যুগ্ম সংখ্যা যেগুলো সেগুলো পড়ার ঘটনা বলছে এ যদি হয়, তাহলে আমরা কি লিখতে পারবো, এ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো যুগ্ম পড়ার ঘটনা, সেট আকারে লিখতে হবে। ঠিক আছে, যুগ্ম সংখ্যা কে কে পড়তে পারে? যুগ্ম সংখ্যা 2 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে। ঠিক আছে, এটাই হচ্ছে যুগ্ম সংখ্যা পড়ার ঘটনা। ঠিক আছে, এবার আমরা জানবো পরস্পর পৃথক ঘটনা বা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট বলতে কি বুঝি। এ ও বি দুটি ঘটনাকে পরস্পর পৃথক ঘটনা বলা হবে যদি এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 5 হয়। অর্থাৎ এ ও বি দুটো ঘটনা, অর্থাৎ এ একটা সেট বি একটা সেট, এদের ইন্টারসেকশন যদি 5 হয় মানে শূন্য সেট হয়, তাহলে এ ও বি দুটি ঘটনাকে পরস্পর পৃথক ঘটনা বলা হবে। তাহলে তুমি বলতে পারবে এ ও বি দুটি পরস্পর পৃথক ঘটনা হলে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 5, আবার এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 5 হলে তুমি বলতে পারবে এ ও বি ঘটনা দুটি পরস্পর পৃথক। একইভাবে এ কমা বি ও সি ঘটনা তিনটি পরস্পর পৃথক ঘটনা বলা হবে যদি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু 5 হয়। ঠিক আছে, অর্থাৎ এখানে তিনটে ঘটনা বলেছে, তিনটে ঘটনা যদি পরস্পর পৃথক হয় তাহলে কী হবে, তিনটের মধ্যেকার ইন্টারসেকশন এর মান হচ্ছে 5 হবে। যদি 4টে বলতো তাহলে 4টে ঘটনার মধ্যে ইন্টারসেকশনের মান 5 হবে। ঠিক আছে, এবার আমরা উদাহরণের সাহায্যে এটি বোঝার চেষ্টা করব। একটি লুডোর ছক্কা গড়িয়ে দেওয়া হলো। এখন যুগ্ম সংখ্যা পড়ার ঘটনা এ দ্বারা প্রকাশ করা হলে, এখানে মনে রাখবে যে ঘটনা আমরা সাধারণত বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করি, এ বি সি সব বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করি। এখানে আমি এ লিখে যদি বি দ্বারাও প্রকাশ করতে পারতে, তাহলে লুডোর ছক্কা চালা হলো এবং যুগ্ম সংখ্যা পড়ার ঘটনা এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে অতএব এ সমান সমান আমরা সেট পাবো, এ সমান সমান যে সেট পাবো, ঘটনাগুলো আমরা আগে বলেছি যে সেটের আকারে দেখা হয়। যুগ্ম সংখ্যাগুলো কী কী পড়তে পারে লুডোর ছক্কা চালে, 2, 4 এবং 6। আবার অযুগ্ম সংখ্যা পড়ার ঘটনা বড় হাতের বি দ্বারা প্রকাশ করা হলে আমরা লিখতে পারবো বি ইকুয়াল টু হচ্ছে 1, 3, অযুগ্ম সংখ্যাগুলো 5। লুডোর ছক্কা চালা হলে এইগুলো অযুগ্ম সংখ্যা হতে পড়তে পারে 1, 3 এবং 5। তাহলে দেখো, অতএব আমি যদি এ ইন্টারসেকশন বি করি, এ ইন্টারসেকশন বি অর্থাৎ এ ও বি এর মধ্যে কমন এলিমেন্ট, দেখো এ সেটের মধ্যে আছে এলিমেন্টগুলো 2, 4, 6, আর বি সেটের মধ্যে এলিমেন্টগুলো আছে 1, 3, 5, এদের মধ্যে কেউ কমন এলিমেন্ট নেই। তাহলে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু কী হলো, 5। তাহলে আমরা এখান থেকে কী বলতে পারবো, এখান থেকে বলতে পারবো যে এ ও বি ঘটনা দুটি পরস্পর পৃথক ঘটনা। অর্থাৎ লুডোর ছক্কা যদি চালা হয় তাহলে যুগ্ম সংখ্যা পড়ার ঘটনা এবং অযুগ্ম সংখ্যা পড়ার ঘটনা দুটি পরস্পর পৃথক। তাহলে অতএব এ ও বি ঘটনা দুটি পরস্পর পৃথক। তাহলে তোমরা পৃথক ঘটনা বিষয়টি ভালোভাবে বুঝতে পারলে। এবার আমরা জানব নমুনাদেশ বা ঘটনাদেশ, যাকে ইংরেজিতে বলে স্যাম্পল পেস অর ইভেন্ট পেস। নমুনাদেশ বা ঘটনাদেশ বলতে আমরা কি বুঝি, খুব সহজ বিষয়। কোনো একটা পরীক্ষায় মানে কোনো একটা সমসম্ভব পরীক্ষায় যে যে ফল পাওয়া যেতে পারে সেই ফলগুলিকে একটি সেটের আকারে লিখলে তাকে আমরা নমুনাদেশ বা ঘটনাদেশ বলব। যেমন লুডো ছক্কা চালা হলে 1, 2, 3, 4, 5, 6 এই ফলগুলি আমরা পেতে পারি। তাহলে এই ফলগুলিকে যদি আমি সেটের আকারে লিখি তাহলে তাকে নমুনাদেশ বা ঘটনাদেশ বলবো। অর্থাৎ মনে রাখবে, নমুনাদেশ বা ঘটনাদেশ বলতে আমরা বুঝবো কোনো সমসম্ভব পরীক্ষায় যে যে ফলগুলি ঘটতে পারে সেই সমস্ত ফলগুলিকে সেটের আকারে লিখলে তাকে নমুনাদেশ বা ঘটনাদেশ বলা হবে। কোনো সমসম্ভব পরীক্ষায় সম্ভাব্য সমস্ত ঘটনাবিন্দুর সেটকে নমুনাদেশ বা ঘটনাদেশ বলা হয় এবং তা বড় হাতের এস অক্ষর দিয়ে প্রকাশ করা হয়ে থাকে।
উদাহরণ, একটি লুডোর ছক্কা গড়িয়ে দেওয়া হলো এবং নমুনা দেশ বড় হাতের এস হলে, তাহলে এস ইকুয়াল টু কী হবে, সেটের আকারে লিখবো। একটা লুডোর ছক্কা গড়িয়ে দেওয়া হলে যে যে ফল আমি পেতে পারি সেই সমস্ত ফলগুলোকে একটা সেটের আকারে লিখতে হবে। তাহলে কী কী পেতে পারি লুডোর ছক্কা হলে 1 2 3 4 5 6। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমার নমুনা দেশ। তাহলে ঘটনা কি, ঘটনা আমরা পড়েছি, ধরো একটা লুডোর ছক্কা চালা হলো, আমি বললাম জোড় সংখ্যা পড়ার ঘটনা। তাহলে জোড় সংখ্যা কে কে, 2 4 এবং 6। এই 2 4 6 নিয়ে যে সেটটি হবে সেটা হবে জোড় সংখ্যা পড়ার ঘটনা। ঠিক আছে, তাহলে ঘটনা সবসময় কী হবে, নমুনা দেশের উপসেট হবে, অর্থাৎ সাবসেট হবে। অর্থাৎ যে ঘটনাগুলো আমি পাবো সেই ঘটনাগুলো সবসময় এস, এই যে এস সেটের এলিমেন্ট নিয়ে তৈরি হবে। এবার আমরা জানব ক্লাসিক্যাল অর ম্যাথমেটিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি, সম্ভাবনার প্রাচীন বা গাণিতিক সংজ্ঞা। ধরি ই একটি সমসম্ভব পরীক্ষায় নমুনাদেশ হলো এস এবং ঘটনা হলো এ। অর্থাৎ একটা সমসম্ভব পরীক্ষা, পরীক্ষাটার নাম দেওয়া হয়েছে ই। এই পরীক্ষার নমুনাদেশ হলো এস এবং পরীক্ষাটার সঙ্গে সম্পর্কিত একটা ঘটনা হলো এ। তাহলে এ ঘটনা ঘটার সম্ভাবনাকে বড় হাতের পি এ এই দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। যদি বলতো বি ঘটনা ঘটার সম্ভাবনা, তখন হচ্ছে পিবি দ্বারা প্রকাশ করতাম। পি এ মানে হচ্ছে প্রবাবিলিটি অফ এ, অর্থাৎ এ ঘটনাটা ঘটার সম্ভাবনা কত সেটা বার করতে হবে। যেমন ধরো লুডোর ছক্কা চালা হলো, তাহলে লুডোর ছক্কা চাললে হেড অথবা টেল পড়তে পারে। তাহলে হেড পড়ার সম্ভাবনা কত আর টেল পড়ার সম্ভাবনা কত, তুমি সহজেই বলতে পারবে। হেড পড়ার সম্ভাবনা হচ্ছে 50%, টেল পড়ার সম্ভাবনা হচ্ছে 50%। সেরকম এক্ষেত্রে ই একটা সমসম্ভব পরীক্ষা, সেই পরীক্ষার নমুনা দেশ এস এবং ঘটনা হলো এ। তাহলে এ ঘটনা ঘটার সম্ভাবনা, সবসময় কিন্তু যে ঘটনাটা হবে সেটা ঘটার সম্ভাবনা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে এ ঘটনা ঘটার সম্ভাবনাকে আমরা কী দ্বারা প্রকাশ করি, পি এ দ্বারা প্রকাশ করে থাকি, দ্বারা প্রকাশ করা হয়। তাহলে অতএব পি এ সমান সমান কী হবে, পি এ সমান সমান হচ্ছে নিচে হবে এনএস আর উপরে হবে এন এ। আমরা আগে জেনেছি এন এ আর এনএস বলতে কি বোঝায়, সেট অধ্যায়। এন এ মানে হচ্ছে এ সেটের মধ্যে কতগুলো এলিমেন্টস আছে, আর এনএস এনএস মানে হচ্ছে এস সেটের মধ্যে কতগুলো এলিমেন্টস আছে। এবার আমরা একটি এক্সাম্পল দেখব, তাহলে বিষয়টি তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। একটি লুডোর ছক্কা চালা হলে 3-এর গুণিতক পাওয়ার সম্ভাবনা কত? এই প্রশ্নটির সমাধান আমরা এখন করার চেষ্টা করি। ধরি নমুনাদেশ এস এবং 3-এর গুণিতক পাওয়ার ঘটনা এ দ্বারা প্রকাশ করা হয়। কারণ আমাকে যেটা নির্ণয় করতে বলেছে কি, 3-এর গুণিতক পাওয়ার সম্ভাবনা, যার সম্ভাবনা নির্ণয় করতে বলবে তার ঘটনা আমাকে ধরতে হবে। এরা বলেছে যে 3-এর গুণিতক পাওয়ার সম্ভাবনা কত, তাহলে আমি ধরে নিলাম যে 3-এর গুণিতক পাওয়ার ঘটনা এ। তাহলে আমি পি এ বার করব, পি এ মানেই হচ্ছে 3-এর গুণিতক পাওয়ার সম্ভাবনা। তাহলে এখানে আমি নমুনাদেশটা এস ধরেছি, তাহলে অতএব এস ইকুয়াল টু কত হবে, লুডোর ছক্কা চালে কী কী পড়তে পারে, 1 2 3 4 5। অতএব এর মধ্যে কে কে থাকবে, বলছে 3-এর গুণিতক। দেখো এখানে 3-এর গুণিতক কে কে হয়, 3-এর গুণিতক 3 হবে, আর আচ্ছা এখানে একটা 5-এর পর একটা 6 হবে। হ্যাঁ, কারণ লুডোর ছক্কা চালে 1 2 3 4 5 6 এগুলো পড়তে পারে। ঠিক আছে, তাহলে 3-এর গুণিতক হবে 3 আর কত 6। তাহলে অতএব এনএস মানে এস সেটের মধ্যে কতগুলো এলিমেন্টস আছে, নাম্বার অফ এলিমেন্টস ইন হচ্ছে এস। কটা এলিমেন্টস আছে, 1 2 3 4 5 6টা। ঠিক আছে, এন এ সেটের মধ্যে কতগুলো এলিমেন্টস আছে, 2। তাহলে অতএব পি এ মানে 3 পড়ার সম্ভাবনা, মানে সরি 3-এর গুণিতক পড়ার সম্ভাবনা। ঠিক আছে, পি এ ফর্মুলা আমরা কি জানি, পি এর ফর্মুলা হচ্ছে এন এ বাই এনএস।
এনের ভ্যালু কত পেয়েছি, এনের ভ্যালু পেয়েছি হচ্ছে 2, আর এনএস মানে হচ্ছে 6। এটা যদি কাটাকাটি করো তাহলে হয়ে যাবে 1/3। এটাই হচ্ছে অ্যান্সার, বা তুমি অ্যান্সার আলাদা করে লিখবে। ঠিক আছে, অতএব 3-এর গুণিতক পাওয়ার সম্ভাবনা 1/3। এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে তুমি সবসময় মনে রাখবে যে তোমাকে যার সম্ভাবনা বার করতে বলছে, যেমন এখানে বলছে 3-এর গুণিতক পাওয়ার সম্ভাবনা কত, তাহলে তোমাকে আগে 3-এর গুণিতক পাওয়ার ঘটনাটা ধরে নিতে হবে। যে আমি 3-এর গুণিতক পাওয়ার ঘটনা এখানে দেখবে এ ধরে নিয়েছি, দিয়ে আমি পি এ বার করব, তার মানে হচ্ছে 3-এর গুণিতক পাওয়ার সম্ভাবনা নির্ণয় করা হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা জানব অসম্ভব ঘটনা বা ইম্পসিবল ইভেন্ট। যদি কোনো সমসম্ভব পরীক্ষায় কোনো ঘটনা কখনোই ঘটা সম্ভব না হলে সেই ঘটনাকে অসম্ভব ঘটনা বলা হয়। একটি অসম্ভব ঘটনা ফাই অক্ষর দিয়ে প্রকাশ করা হয় এবং তা ঘটার সম্ভাবনা 0। অর্থাৎ প্রবাবিলিটি অফ ফাই মানে এর ঘটনাটি ঘটার সম্ভাবনা হচ্ছে 0। যেমন ধরো তোমাকে বললাম যে একটি লুডোর ছক্কা চালা হলো, তাহলে 7 পাবার সম্ভাবনা কত? তাহলে একটি লুডোর ছক্কা চাললে কখনোই 7 পাওয়া যাবে না, তাই একটা অসম্ভব ঘটনা পাওয়া যাবে। অর্থাৎ একটি লুডোর ছক্কা চাললে যদি তোমাকে বলা হয় 7 পড়ার ঘটনা কত, তাহলে সেটি একটি অসম্ভব ঘটনা। ঠিক আছে, কোনো অসম্ভব ঘটনার প্রবাবিলিটি হয় 0। এবার আমরা জানব নিশ্চিত ঘটনা অর্থাৎ সার্টেন অর শিওর ইভেন্ট বলতে কি বোঝায়। যদি কোনো সমসম্ভব পরীক্ষায় কোনো ঘটনা প্রত্যেক ক্ষেত্রে নিশ্চিতভাবে ঘটে, তাহলে সেই ঘটনাকে নিশ্চিত ঘটনা বলা হয়। একটি নিশ্চিত ঘটনাকে সাধারণত এস অক্ষর দ্বারা প্রকাশ করা হয় এবং প্রবাবিলিটি অফ এস অর্থাৎ পিএস ইকুয়াল টু 1। ঠিক আছে, তখন প্রবাবিলিটি অফ এস ইকুয়াল টু কী হবে? 1 হবে নিশ্চিত ঘটনার ক্ষেত্রে। এবার আমরা জানব পূরক ঘটনা বা কমপ্লিমেন্টারি ইভেন্ট। এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় প্রবাবিলিটির ক্ষেত্রে। একটি নির্দিষ্ট ঘটনার নেতিবাচক ঘটনাকে নির্দিষ্ট ঘটনার পূরক ঘটনা বলে। একটি প্রদত্ত ঘটনা এ এর পূরক ঘটনা এ কমপ্লিমেন্ট মানে এস তার এর একটু মাথায় সি বা এ ড্যাশ বা এ বার দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। যেমন পূরক ঘটনা দেখো কেমন, একটু উদাহরণ দিই। ধরো বলা হলো যে একটি লুডোর ছক্কা চালা হলো, তাহলে 6 পড়ার ঘটনা কত? তাহলে এর পূরক ঘটনা আমি বলবো 6 না পড়ার ঘটনা কত, সেটা হবে 6 পড়ার ঘটনার পূরক ঘটনা। তাহলে 6 পড়ার ঘটনার পূরক ঘটনা হলো 6 না পড়ার ঘটনা। দেখো উদাহরণস্বরূপ আমরা বলবো পাশা বা লুডোর ছক্কা গড়িয়ে দেওয়া পরীক্ষায় 6 পড়ার পূরক ঘটনা হলো 6 না পড়া। অর্থাৎ 6 পড়ার পূরক ঘটনা কী কী হবে? ওই লুডোর ছক্কায় 1 থেকে 5 অবধি যে কোনো একটা সংখ্যা পড়াকেই আমরা 6 পড়ার পূরক ঘটনা বলতে পারি। এবার আমরা একটি নোট পড়ব। ধরো এটা হচ্ছে এস একটা সেট, সম্পূর্ণ সেট। ঠিক আছে, বা এটাকে একটা ঘটনাই ভাবো। এস হচ্ছে একটা সম্পূর্ণ ঘটনা পুরোটাই। এর মধ্যে ধরো এটা হচ্ছে এ ঘটনা। ঠিক আছে, এটা তাহলে এর বাইরে যেটা আছে এস সেটের মধ্যে সেটা হবে এর পূরক ঘটনা মানে এ কমপ্লিমেন্ট। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট কি
কী হবে এস এবং এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, এ এবং এ কমপ্লিমেন্টের মধ্যে কমন পয়েন্ট কিছুই নেই, তাহলে সেটা হবে 5। ঠিক আছে, এবার আমরা জানব সম্পূর্ণ ঘটনা সমূহ বা এক্সাস্টিভ ইভেন্টস। এটাও একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় প্রবাবিলিটির ক্ষেত্রে। কোনো সমসম্ভব পরীক্ষার প্রাপ্ত ফলে কতগুলি ঘটনাকে একত্রিত করলে যদি নিশ্চিত ঘটনা পাওয়া যায়, অর্থাৎ ওই ঘটনাগুলির মধ্যে কমপক্ষে একটি অবশ্যই ঘটে, তবে ওই ঘটনা সমূহকে একত্রে সম্পূর্ণ ঘটনা বা পরিপূর্ণ ঘটনা বলে। অন্য কথায়, দুই বা ততোধিক ঘটনাকে সম্পূর্ণ ঘটনা বলা হয় যদি তাদের সংযোগে যে সেট উৎপন্ন হয় তা নমুনাদেশের সমান হয়। অর্থাৎ A1, A2, A3 ... AN ঘটনাগুলিকে সমগ্র ঘটনা বা সম্পূর্ণ ঘটনা বলা হবে যদি A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 ইউনিয়ন ... ইউনিয়ন AN ইকুয়াল টু নমুনাদেশ মানে S হয়। ঠিক আছে, মানে অনেকগুলো টুকরো টুকরো ঘটনাকে সমগ্র ঘটনা বা সম্পূর্ণ ঘটনা বলা হবে যদি তাদের ইউনিয়নগুলো মিলে নমুনাদেশ অর্থাৎ এস যে সেটটা আমরা প্রথমে পড়েছিলাম সেটা তৈরি করে। উদাহরণ, ধরি একটি ছক্কা চালা হলো, তাহলে নমুনাদেশ এস সমান সমান কী হবে? এস হবে সেই সমস্ত এলিমেন্ট নিয়ে সেট একটি লুডোর ছক্কা চাললে যা যা পড়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ যা যা পড়তে পারে। কী কী পড়তে পারে? 1, 2, 3, 4, 5, 6। তাহলে এটা হলো নমুনাদেশ। ধরি ঘটনা এ 4 অপেক্ষা কম পড়ার ঘটনা, ঘটনা বি হলো 2 অপেক্ষা বেশি কিন্তু 5 অপেক্ষা ছোট পড়ার ঘটনা, আর ঘটনা সি হলো 4 অপেক্ষা বড় পড়ার ঘটনা। তাহলে এখন আমরা 3টে ঘটনা ধরে নিলাম, একটা এ ঘটনা, একটা বি ঘটনা, একটা সি ঘটনা। এ ঘটনাটা কী ধরনের ঘটনা? না, এ ঘটনা বলছে 4 অপেক্ষা কম পড়ার ঘটনা, অর্থাৎ এ ঘটনার মধ্যে তাহলে কে কে পড়বে? 4 অপেক্ষা কম মানে 1, 2, 3 পড়বে। ঘটনা বি কি বলছে? 2 অপেক্ষা বেশি কিন্তু 5 অপেক্ষা ছোট পড়ার ঘটনা, 2-এর থেকে বড় 5-এর থেকে ছোট, তাহলে কী কী পড়বে? 3 এবং 4 পড়বে। আর ঘটনা সি কী বলছে? 4 অপেক্ষা বড় পড়ার ঘটনা, তাহলে 4 অপেক্ষা বড় মানে 4-এর থেকে বড় কে কে আছে? 5 আর 6 পড়বে। ঠিক আছে, তাহলে এই ঘটনাগুলোকে আমরা এবার সেটের মাধ্যমে লিখি। তাহলে এ সমান সমান এ সেটটা কী হবে? এ কি বলেছিল? দেখো, এ বলেছে যে 4 অপেক্ষা কম পড়ার ঘটনা, 4 অপেক্ষা কম হচ্ছে 1, 2, 3। বি, বি কি বলেছে? দেখো, বি বলেছে 2 অপেক্ষা বেশি কিন্তু 5 অপেক্ষা ছোট, 2-এর থেকে বড় কিন্তু 5-এর থেকে ছোট, 3, 4 হবে শুধু। আর সি সেটের মধ্যে কোন এলিমেন্টগুলো থাকবে বলেছে? 4-এর থেকে বড় এলিমেন্ট, 4-এর থেকে বড় এলিমেন্টটা পড়বে কি? 5 এবং 6। তাহলে দেখো, আমরা যদি এবার এদের ইউনিয়ন করি, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান সমান ইউনিয়ন করলে দেখো এটা হবে 1, তোমরা সেটা শিখেছো কীভাবে ইউনিয়ন করা হয়। 2, 3, 4, 5, 6। ঠিক আছে,
ইউনিয়ন মানে এই সমস্ত এলিমেন্টগুলোই এখানে থাকবে, কিন্তু কেউ দুবার থাকবে না। যেমন দেখো 1 লিখলাম, 2 লিখলাম, দেখো 3 দুবার আছে, 3 তার জন্য একবার লিখেছি, 4 লিখলাম, 5 লিখলাম, 6 লিখলাম। তাহলে এটা মানেই কি? এটা মানেই তো এস সেটটা, নমুনা দেশ এস, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে এ বি সি ঘটনা 3টি সম্পূর্ণ ঘটনা। তাহলে অতএব এ কমা বি কমা সি ঘটনা 3টি সম্পূর্ণ ঘটনা। এবার আমরা একটি নোট পড়ব আবার। ধরো এটা হচ্ছে এস সেট, এর মধ্যে এই অংশটা হচ্ছে এ, এর বাইরে তাহলে এটা কি হবে? এটা হচ্ছে এর কমপ্লিমেন্ট, এসি বা এ ড্যাশও লিখতে পারো, ঠিক আছে। তাহলে আমরা এখানে পাবো কি? তাহলে অতএব এ ইউনিয়ন এসি ইকুয়াল টু এস, বা বোথ সাইড যদি প্রবাবিলিটি নিই তাহলে পি অফ এ ইউনিয়ন এসি ইকুয়াল টু পি এস। দেখো এস তো একটা সম্পূর্ণ ঘটনা, কারণ এ আর এসি মিলে এস ঘটনা তৈরি করা হয়েছে। তাহলে পি এস মানে কত হবে? পি এস এর ভ্যালু আমরা জানি 1। আবার এ ইন্টারসেকশন এসি মানে কি জানি আমরা? 5। বোথ সাইড যদি প্রবাবিলিটি নিই পি অফ এ ইন্টারসেকশন এসি ইকুয়াল টু পি অফ 5, পি অফ 5 এর ভ্যালু আমরা জানি ইকুয়াল টু 0। এবার আমরা জানব সমভাবে সম্ভাব্য ঘটনা, ইকুয়ালি লাইক ইভেন্টস। এ ও বি ঘটনা দুটি সমভাবে সম্ভাব্য হলে প্রবাবিলিটি অফ এ অর্থাৎ পি এ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বি মানে পিবি হবে, ঠিক আছে। দুটো ঘটনা যদি সমভাবে সম্ভাব্য হয় তাহলে তাদের প্রবাবিলিটিগুলো কী হবে? সমান হবে। এটা বয়জে ফেলা হবে। আবার এ কমা বি ও সি ঘটনা 3টি সমভাবে সম্ভাব্য হলে কি হবে? এই ঘটনা 3টির প্রবাবিলিটি অর্থাৎ পি এ ইকুয়াল টু হবে পিবি ইকুয়াল টু পিসি হবে। অর্থাৎ যতগুলোই ঘটনা দেখ সেগুলোকে যদি বলে সমভাবে সম্ভাব্য বা ইকুয়ালি লাইক ইভেন্টস, তাহলে সেই ঘটনাগুলোর প্রবাবিলিটির মান সব সমান হবে। এবার আমরা জানব কোনো ঘটনার অনুকূলের সুযোগ, দ্য অড ইন ফেভার অ্যান্ড ইভেন্টস বলতে কি বোঝায়। এই একটা ঘটনা, এই ঘটনা ঘটার সম্ভাবনা m/n হলে আমরা বলতে পারি এই ঘটনা ঘটার সম্ভাবনা m/n হলে কি বলা যায় না? প্রবাবিলিটি অফ এ পি এ ইকুয়াল টু m/n। কারণ এই ঘটনাটা ঘটার সম্ভাবনা হচ্ছে m/n বলে দিয়েছে, তাহলে প্রবাবিলিটি অফ এ অর্থাৎ পি এ ইকুয়াল টু হবে m/n। তাহলে অতএব এই ঘটনার অনুকূলের সুযোগ কি হবে? অনুকূলের সুযোগ হবে m মানে উপরে যা আছে তাই, আর নিচে হবে n-m, ঠিক আছে। এটা উপরটা যেটা সেটা বসিয়ে হবে, আর নিচে হবে n-m, এটা হচ্ছে অনুকূলের সুযোগ। এটাকে তুমি লিখতে পারো m ইজ টু n-m। এবার আমরা জানব কোনো ঘটনার প্রতিকূলের সুযোগ, দ্য অড ইন এগেনস্ট অ্যান ইভেন্ট। আগেরটা আমরা কি জেনেছিলাম? আগেরটা আমরা জেনেছিলাম কোনো ঘটনার অনুকূলের সুযোগ, দ্য অড ইন ফেভার অ্যান ইভেন্ট, ইভেন্ট, ঠিক আছে। তাহলে এখন আমরা জানবো কোনো ঘটনার প্রতিকূলের সুযোগ বলতে কি বোঝায়। এই ঘটনা ঘটার সম্ভাবনা m/n হলে
পি এ ইকুয়াল টু এম বাই এন লেখা যায়। তাহলে এ ঘটনার প্রতিকূলের সুযোগ কী হবে? আমার আগে কী ছিল? এ ঘটনার অনুকূলের সুযোগ কী ছিল? এ ঘটনার অনুকূলের সুযোগ ছিল এম বাই এন মাইনাস এম। তাহলে ঠিক এটাকে রেসিপ্রোকাল মানে উল্টে দাও, লবটাকে হর আর হরটাকে লব করে দিলেই সেটা হবে প্রতিকূলের সুযোগ। অর্থাৎ এ ঘটনার প্রতিকূলের সুযোগ হবে এন মাইনাস এম বাই এম। ঠিক আছে, অর্থাৎ যদি একটা ঘটনা ঘটার সম্ভাবনা এম বাই এন হয়, তাহলে প্রতিকূলের সুযোগ হবে কি? উপরে হবে এন মাইনাস এম আর নিচে হবে এম। অর্থাৎ এটাকে লেখা যায় এন মাইনাস এম ইজ টু এম। এবার আমরা একটি প্রশ্নের সমাধান করব। একটি ঘটনা ঘটার সম্ভাবনা 5/8 হলে ঘটনাটির প্রতিকূলের সুযোগ নির্ণয় করো। দেখো, আমরা একটু আগেই পড়েছি যে একটি ঘটনা ঘটার সম্ভাবনা যদি এম বাই এন হয়, তাহলে তার প্রতিকূলের সুযোগ হবে এন মাইনাস এম বাই এম। তাহলে এখানে ঘটনাটি ঘটার সম্ভাবনা 5/8, তাহলে এর প্রতিকূলের সুযোগ হবে কত? 8 মাইনাস 5/5 সমান 3/5, মানে 3:5। এটা আমি রাফে করে দেখালাম। এবার আমরা এটা লিখে করব। অ্যান্সার: ঘটনাটি ঘটার সম্ভাবনা 5/8, অতএব ঘটনাটির প্রতিকূলের সুযোগ হবে 8 মাইনাস 5/5 সমান 3/5 ইকুয়াল টু 3:5। নেক্সট প্রবলেম। একটি ঘটনার প্রতিকূলের সুযোগ 9:4 হলে ঘটনাটি ঘটার সম্ভাবনা কত? ধরি ঘটনাটি ঘটার সম্ভাবনা এম বাই এন। তাহলে অতএব ঘটনাটির প্রতিকূলের সুযোগ কত হবে? প্রতিকূলের সুযোগ হবে এন মাইনাস এম বাই এম। তাহলে অতএব শর্তানুসারে এন মাইনাস এম বাই এম ইকুয়াল টু প্রতিকূলের সুযোগ আমার কত বলে আছে? 9:4, মানে এটা হলো 9/4। এখান থেকে আমি এম বাই এন এর মান নির্ণয় করব, তাহলে এই ঘটনাটি ঘটার সম্ভাবনা পেয়ে যাব। তাহলে এখান থেকে আমি ক্যালকুলেশন করে এম বাই এন সমান 4/13 পেলাম। তাহলে বলতে পারবো অতএব ঘটনাটি ঘটার সম্ভাবনা, আমি ধরেছিলাম এম বাই এন, তাহলে ঘটনাটি ঘটার সম্ভাবনা হবে 4/13। অতএব ঘটনাটি ঘটার সম্ভাবনা 4/13। এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রবলেম। একটি ঘটনার প্রতিকূলের সুযোগ 4:5 হলে ঘটনাটি ঘটার সম্ভাবনা কত? অ্যান্সার: ধরি ঘটনাটি ঘটার সম্ভাবনা এম বাই এন, অতএব ঘটনাটির প্রতিকূলের সুযোগ হবে এন মাইনাস এম বাই এম। তাহলে শর্তানুসারে এন মাইনাস এম বাই এম ইকুয়াল টু হবে 4:5, মানে 4/5। এখান থেকে আমি এম বাই এন এর মান বার করলাম 5/9। তাহলে অতএব ঘটনাটি ঘটার সম্ভাবনা 5/9। এটাই হচ্ছে অ্যান্সার। এবার আমরা একটি নোট পড়ব, খুব ইম্পর্টেন্ট একটি নোট। যে কোনো ঘটনা এর ক্ষেত্রে পি এ মানে প্রবাবিলিটি অফ এ, মানে পি এর মানটা সবসময় 0 থেকে বড় বা 0 হবে। অর্থাৎ প্রবাবিলিটির মান সবসময় 0 বা 0 থেকে বড় হবে। প্রবাবিলিটির মান কখনো নেগেটিভ হতে পারবে না। ঠিক আছে, তাহলে সম্ভাবনা মান সর্বদা 0 বা 0 থেকে বড় হবে। নিশ্চিত ঘটনা এস এর ক্ষেত্রে পিএস অর্থাৎ প্রবাবিলিটি অফ এস এর মান 1 হবে। যদি A1, A2, A3 ডট 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 এন ঘটনাগুলি পরস্পর পৃথক হয়, অর্থাৎ পৃথক মানে কি? এদের ইন্টারসেকশন A1 ইন্টারসেকশন A2 ইন্টারসেকশন A3 ডট 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 ইন্টারসেকশন দিলাম ডট 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 ইন্টারসেকশন AN সমান সমান কী হবে? পরস্পর পৃথক মানে ফাই হবে। ঠিক আছে,
এখানে A1 A2 A3 মানে তারপরে লেখা ডট ডট আছে, মানে A4 আছে, A5 আছে, এরকম করে AN আছে, অর্থাৎ n সংখ্যক ঘটনা। এগুলো পরস্পর পৃথক। পৃথক মানে কি, এদের মধ্যে ইন্টারসেকশনের মান কত হবে, ফাই হবে, অর্থাৎ এদের মধ্যে কোনো কমন পয়েন্ট নেই। তাহলে P অফ A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 ইউনিয়ন ডট 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 ইউনিয়ন AN ইকুয়াল টু হবে P অফ A1 প্লাস P অফ A2 প্লাস P অফ A3 প্লাস ডট 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 প্লাস P অফ AN। তাহলে ঘটনাগুলি যদি পরস্পর পৃথক হয় তাহলে ঘটনাগুলির ইউনিয়নের প্রবাবিলিটি তুমি যদি নির্ণয় করতে চাও তাহলে সেগুলো কি হবে, সেগুলো প্রত্যেকটার প্রবাবিলিটিগুলো যোগফল আকারে লিখতে পারবে। অর্থাৎ P অফ A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 ইউনিয়ন ডট 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 ইউনিয়ন AN ইকুয়াল টু হবে P অফ A1 প্লাস P অফ A2 প্লাস P অফ A3 প্লাস ডট P অফ AN। ঠিক আছে, তাহলে এইটা কখন লিখতে পারবে, যখন A1 A2 A3 ডট 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 AN ঘটনাগুলি পরস্পর পৃথক হবে। ঠিক আছে, পৃথক না হলে কিন্তু তুমি এটা লিখতে পারবে না, মনে রাখবে। কোনো ঘটনা ঘটার সম্ভাবনা A হলে ঘটনাটি না ঘটার সম্ভাবনা হবে A কমপ্লিমেন্ট। ঠিক আছে, কোনো একটা ঘটনা ঘটার সম্ভাবনা যদি A দ্বারা প্রকাশ করা হয় তাহলে ঘটনাটি না ঘটার সম্ভাবনা A কমপ্লিমেন্ট দ্বারা প্রকাশ করা হবে। অর্থাৎ এ ঘটনার পূরক ঘটনা তো আমরা জানি AC মানে A কমপ্লিমেন্ট, আবার এ ঘটনা না ঘটার সম্ভাবনা হবে A কমপ্লিমেন্ট। ধরো একটা ঘটনা A, তার কমপ্লিমেন্ট নিলাম মানে ঘটনাটি না ঘটার সম্ভাবনা, এর কমপ্লিমেন্টের আবার কমপ্লিমেন্ট নিলে কী হবে, তাহলে ঘটনাটা ঘটার সম্ভাবনা হবে, মানে A কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট মানেই আমরা জানি সেটা কী হয়, A হয়। 6 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট একটি নোট। ধরো এটা সিটটা হচ্ছে S, এটা হচ্ছে A, তাহলে বাকি পোর্শনটা কী হবে, এই ডট ডট পোর্শনটা হচ্ছে AC। তাহলে অতএব A ইন্টারসেকশন AC, এদের মধ্যে কমন পয়েন্ট নেই, তাহলে এটা হবে ফাই। তাহলে A ইন্টারসেকশন AC যদি ফাই হয় তাহলে A আর AC কি বলতে পারি আমি, পরস্পর পৃথক। তাহলে অতএব A ও A কমপ্লিমেন্ট ঘটনা দুটি পরস্পর পৃথক। এখন A ইউনিয়ন A কমপ্লিমেন্ট, A আর A কমপ্লিমেন্টে যোগ করলে আমি পুরো S পাবো, তাহলে এইটা ইকুয়াল টু হচ্ছে S। তাহলে আমি বোথ সাইডে প্রবাবিলিটি নিলাম, P অফ প্রবাবিলিটি নিলে A ইউনিয়ন A কমপ্লিমেন্ট ইকুয়াল টু এদিকেও P অফ S। যেহেতু A ও A কমপ্লিমেন্ট পরস্পর পৃথক, পৃথক হলে আমরা এর আগে একটি সূত্র পড়লাম, এটাকে লিখতে পারবো PA প্লাস P অফ AC, PS মানে কত 1, তাহলে বা এখান থেকে আমি লিখতে পারি P অফ AC ইকুয়াল টু 1 মাইনাস PA। অথবা আমি যদি বলি P অফ A কি লিখতে পারো, P অফ A মানে 1 মাইনাস P অফ AC। ঠিক আছে, তাহলে এই তিনটে মোস্ট আমাকে ফর্মুলা মনে রাখতে হবে। অ্যাকচুয়ালি এটা মনে রাখলেই বাকি দুটো আমি সহজেই লিখতে পারবো, P অফ A প্লাস P অফ A কমপ্লিমেন্ট ইকুয়াল টু হবে 1। ঠিক আছে, তাহলে দেখো P অফ যদি ঘটনাটা ঘটার সম্ভাবনা PA সমান সমান লিখতে 1 মাইনাস P অফ AC, আবার ঘটনাটি না ঘটার সম্ভাবনা P অফ AC সমান সমান লিখতে পারবো হচ্ছে 1 মাইনাস PA। যদি আমরা ঘটনাটা ঘটার সম্ভাবনা A ধরে নিই তাহলে ঘটনাটা না ঘটার সম্ভাবনা আমরা কি বলবো, AC। কোনো অসম্ভব ঘটনাকে ফাই দ্বারা
প্রকাশ করা হয় এবং পি অফ ফাই এর মান হবে 0। আমরা জানি এ আর বি যদি দুটো সেট বা দুটো ইভেন্ট ধরো, তাহলে এ মাইনাস বি মানে কি লিখতে পারি আমরা? এ মাইনাস বি মানে আমরা সেট অধ্যায়ে পড়েছি এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট। এবার আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্বন্ধে জানব, যেটা আমরা সেট অধ্যায়ে আগেও পড়েছি। ধরো দুটো ইভেন্ট এ এবং বি, আর পুরো সেটটা হচ্ছে আমার এস। তাহলে এখানে লাল কালারের একটা অংশে ভাগ করলাম, এদিকটা আমি ডট ডট দিলাম, আর মাঝের অংশটা সাদা অংশ থাকলো। তাহলে এই যে লাল কালারের যে লাইনগুলো টানা আছে, এটা আমরা কী বলবো? দেখো, এই অংশটা হচ্ছে বি থেকে যদি একে বাদ দাও, তাহলে এই লাল দাগ দেওয়া অংশটা পাবে বি মাইনাস এ। বি মাইনাস এ মানে হচ্ছে বি ইন্টারসেকশন এ তার কমপ্লিমেন্ট। এই অংশটা মানে সাদা অংশ যেটা আছে, সেটাতে দেখো এ এবং বি উভয় আছে, তাহলে এটাকে বলবো আমরা এ ইন্টারসেকশন বি। ঠিক আছে, এখানে যে ডটের ডটের যে অংশটা, দেখো এ থেকে বিকে বাদ দাও, তাহলে এই ডট ডট অংশটা পাবে, এটাকে বলবে এ মাইনাস বি, মানেই হচ্ছে এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট। এখানে এ ইন্টারসেকশন বিসি, এ ইন্টারসেকশন বি এবং বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, তিনটে ঘটনাই হচ্ছে পরস্পর পৃথক। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি, অতএব এ সমান সমান কী লিখতে পারবো? দেখো এই অংশটা দেখো, এই ডটেড অংশটা এবং এই সাদা অংশটা নিয়ে গঠিত হয়েছে। ডটেড অংশটা মানে হচ্ছে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তার সাথে যোগ মানে হচ্ছে ইউনিয়ন হবে কি? এই সাদা অংশটা, সাদা অংশটা মানে হচ্ছে এ ইন্টারসেকশন বি। ঠিক আছে, ঠিক একইভাবে দেখো বি সমান সমান লিখতে পারবে এই সাদা অংশটা প্লাস এই দাগ টানা লাল কালার অংশটা। সাদা অংশটা মানেই হচ্ছে কত? এ ইন্টারসেকশন বি ইউনিয়ন লাল কালারের দাগ কাটা অংশটা হচ্ছে বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। অতএব এ ইউনিয়ন বি, এটা মানে কি? এ ইউনিয়ন বি, ছবিতে দেখো এ ইউনিয়ন বি মানে যে তিনটে অংশ পেয়েছে সেই তিনটে অংশকে একত্রে যোগ করলে যেটা পাবে, ইউনিয়ন করলে, তাহলে এ ইউনিয়ন বি মানে হচ্ছে এটা ইউনিয়ন এটা ইউনিয়ন এটা। তাহলে এ ইউনিয়ন বি মানে হচ্ছে এ ইন্টারসেকশন বিসি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন এসি মানে এ কমপ্লিমেন্ট। এবার আমরা একটি সমস্যার সমাধান করব। একটি ঘটনা না ঘটার সম্ভাবনা 4/7 হলে ঘটনাটির প্রতিকূলের সুযোগ নির্ণয় করো। অ্যান্সার: ঘটনাটি না ঘটার সম্ভাবনা 4/7, অতএব ঘটনাটি ঘটার সম্ভাবনা। দেখো আমরা একটু আগেই একটি নোট পড়লাম, যদি একটা ঘটনা ঘটার সম্ভাবনা এ হয় তাহলে না ঘটার সম্ভাবনা হবে এ কমপ্লিমেন্ট। তাহলে আমরা পড়লাম যে পি এ প্লাস পি এ সি মানে পি এর কমপ্লিমেন্ট ইকুয়াল টু 1। তাহলে ঘটনাটা না, এটা হচ্ছে ঘটার সম্ভাবনা, এটা না ঘটার সম্ভাবনা। তাহলে না ঘটার সম্ভাবনা পি অফ এসি মানে হচ্ছে 1 মাইনাস পি এ। তার মানে ঘটনা না ঘটার সম্ভাবনা সমান সমান 1 মাইনাস ঘটনাটি ঘটার সম্ভাবনা। আবার কোনো ঘটনা ঘটার সম্ভাবনা সমান সমান 1 মাইনাস ঘটনাটি না ঘটার সম্ভাবনা।
তাহলে এখানে ঘটনাটি না ঘটার সম্ভাবনা আছে 4/7, তাহলে ঘটনাটি ঘটার সম্ভাবনা কত হবে? 1 - 4/7। ঠিক আছে, অর্থাৎ কোনো একটা ঘটনা ঘটার সম্ভাবনা দেয়া থাকলে না ঘটার সম্ভাবনা বার করতে হলে 1 মাইনাস ঘটনাটি ঘটার সম্ভাবনা করতে হবে। অর্থাৎ তুমি মনে রাখবে, কোনো একটা ঘটনা তোমার হচ্ছে ঘটার সম্ভাবনা যদি দেয়, তাহলে না ঘটার সম্ভাবনা বার করতে গেলে 1 মাইনাস সেটা করতে হবে। আবার ঘটনাটি যদি না ঘটার সম্ভাবনা দেয়, যদি ঘটার সম্ভাবনা বার করতে বলে, তাহলে 1 মাইনাস ঘটনাটি না ঘটার সম্ভাবনা। অর্থাৎ সোজা কথা 1 থেকে ওটাকে বিয়োগ করতে হবে ঠিক পুরো ঘটনা বার করতে গেলে। অর্থাৎ কোনো ঘটনার পুরো ঘটনা বা না ঘটার সম্ভাবনা বা কোনো ঘটনা ঘটার সম্ভাবনা যদি বার করতে হয়, তোমাকে সবসময় 1 মাইনাস করতে হবে। ঠিক আছে, এখানে যেমন দেখো ঘটনাটি না ঘটার সম্ভাবনা দিয়ে 4/7, তাহলে ঘটার সম্ভাবনা কত হবে? 1 - 4/7। যদি এটা বলতো ঘটনাটি ঘটার সম্ভাবনা 4/7, তাহলে তখন না ঘটার সম্ভাবনা বার করতে গেলে কী করতে? 1 মাইনাস করতে। ঠিক আছে, তাহলে 1 - 4/7 করলে এটা হবে 3/7। তাহলে আমি ঘটনাটি ঘটার সম্ভাবনা পেয়ে গেলাম। তাহলে অতএব ঘটনাটির প্রতিকূলের সুযোগ কী হবে? প্রতিকূলে সুযোগ হবে, উপর হবে n - 7 - 3 আর নিচে হবে 3 = 4/3। নেক্সট প্রবলেম এবং আজকের ক্লাসের শেষ প্রবলেম। কোনো ঘটনার অনুকূলের সুযোগ 7:3 হলে ঘটনাটি ঘটার সম্ভাবনা নির্ণয় করো। অ্যান্সার। তাহলে আমরা ধরে নিই যে ঘটনাটি ঘটার সম্ভাবনা হলো m/n। ঠিক আছে, আমরা ধরছি ঘটনাটি ঘটার সম্ভাবনা m/n। ধরি ঘটনাটি ঘটার সম্ভাবনা m/n। অতএব ঘটনার অনুকূলের সুযোগ কী হবে? অনুকূলের সুযোগ হবে m/n - m। তাহলে আমাকে আবার অনুকূলের সুযোগ বলে দিয়েছে 7:3। অতএব শর্তানুসারে m/n - m ইকুয়াল টু লিখব 7/3। এখান থেকে আমি m/n এর মান নির্ণয় করব, তাহলেই ঘটনাটি ঘটার সম্ভাবনা পেয়ে যাব। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে m/n ইকুয়াল টু পেলাম 7/10। অতএব ঘটনাটি ঘটার সম্ভাবনা 7/10। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাকলো। আশা করি আজকের সমস্যাগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা আরও অন্যান্য ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো।